দেখুন, পাসপোর্ট কিন্তু মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা না থাকলে আপনি কখনো দেশের বাইরে যেতে পারবেন না, বা আপনি অনলাইনের মাধ্যমে ইনকাম করলেও হয়তো আপনি একটা ভিসা কার্ড পাবেন না অথবা ক্রেডিট কার্ড পাবেন না। এই ধরনের কার্ড পেতে হলে একটা কিন্তু আপনাকে পাসপোর্ট লাগবেই লাগবে। তো আপনি এই পাসপোর্টটা যদি করে রাখেন তাহলে আপনার জন্য অনেক সুবিধাই রয়েছে। অর্থাৎ পাসপোর্ট করে ফেলাটা হচ্ছে একটা মানুষের জন্য আরেকটা ধাপ এগিয়ে যাওয়া। এই পাসপোর্টটা আপনি যদি করতে চান তাহলে কিভাবে করবেন সেইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকে বলে আসলে পাসপোর্ট করা তো অনেক ভেজাল, অনেক সমস্যা। হ্যাঁ, একটু তো সমস্যা আপনার থাকবেই, কারণ আপনার পাসপোর্ট করতে হলে কিন্তু অবশ্যই এনআইডি কার্ড লাগে, যাদের প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর হয়েছে। আর যাদের 18 বছর হয় নাই তারা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারে। এটা হচ্ছে নাবালক হিসেবে, এবং তার পিতামাতার আইডি কার্ড, এনআইডি কার্ড লাগবে, মাস্ট বি। তবে আপনি যখন 18 বছরের বেশি হয়ে যাবেন, আপনার এনআইডি কার্ড যখন চলে আসবে হাতে, তখন কিন্তু আপনি আপনার পাসপোর্টটা খুব সহজে করতে পারবেন, কারণ তখন আপনি প্রাপ্তবয়স্ক। তো এর জন্য সবার আগে পাসপোর্ট করতে হলে আপনাকে আপনার এনআইডি কার্ডটা লাগবে, আর হচ্ছে আপনার মা বাবার এনআইডি কার্ডটা হলে ভালো, এবং আপনার শিক্ষা সনদ যদি থাকে, সার্টিফিকেট, সেগুলো থাকাটাও ভালো। কিন্তু একটা মানুষের পাসপোর্টের মূল চাবিকাঠি হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ডে বরাবরই কিন্তু পাসপোর্টটা হয়, কিন্তু আপনার শিক্ষা সনদের নামের ভুল, পাসপোর্টে তারপর এনআইডিতে একটু ভুল, এই ভুলভ্রান্তির কারণে কিন্তু পাসপোর্ট অনেকে করতে চায় না। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা অতি শীঘ্রই, যদি আপনাদের সার্টিফিকেটে কোনো ঝামেলা থাকে অথবা আপনাদের এনআইডিতে কোনো ঝামেলা থাকে, নামের এটা সেটা, তাহলে এগুলো সংশোধন করেই পাসপোর্টটা করেন। কারণ আপনি ইচ্ছে করলে এনআইডি কার্ডটা একটু ঘুরে টুরে হইলেও লোক টোক দিয়ে আপনি তাড়াতাড়ি এনআইডি কার্ডটা সংশোধন করতে পারবেন, কিন্তু আপনার শিক্ষা সনদ এবং পাসপোর্টে যদি এগুলো ভুল থাকে তাহলে কিন্তু আপনার জীবন 12টা থেকে 14টা বেজে যাবে। হ্যাঁ, সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে চলুন আপনাকে আমি দেখাই কিভাবে আপনি পাসপোর্টটা আবেদন করবেন। এর আগে পাসপোর্টে কোথায় কয় টাকা লাগে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের জানাটা খুবই জরুরি। তো আপনারা গুগলে আসবেন, এসে যদি লেখেন পাসপোর্ট তাহলে পেয়ে যাবেন সবার আগে একটা ওয়েবসাইটের নাম epassport.gov.bd, মানে বাংলাদেশের সরকারি যে পাসপোর্ট অফিস এটা। বাই ডিফল্ট দুইটা ভাষাই থাকে, একটা ইংরেজি আর একটা হচ্ছে বাংলা, কিন্তু আমরা স্বভাবত ইংলিশটাই বেশি বুঝি, বাংলাটা হইলে আবার গ্রামার চলে আসে তো ব্যাকরণের, এই জন্য আমরা হয়তো এমন বুঝি না। এখানে কিছু ধাপ অতিক্রম করলেই কিন্তু আমরা আমাদের পাসপোর্টটা হাতে পেয়ে যাই। এখানে অনেক কিছু আছে, তো সব কিছু আমাদের জানার দরকার নেই। আমরা স্টেপ 5টাতে যদি একটু খেয়াল করি তাহলে এইখানে দেখব কিছু জিনিস বলা আছে। ওকে, আচ্ছা, তো এই যে বলার জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদের এখন জানাটা খুবই দরকার, ঠিক আছে? আচ্ছা, আপনি 5টা ধাপে পাসপোর্ট আবেদন করতে পারেন, ঠিক আছে? তারপর আর্জেন্টলি করতে পারেন, এই যে আর্জেন্ট করতে পারেন, ইনস্ট্রাকশন আছে, পাসপোর্টের ফি আছে। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পাসপোর্ট ফি কেমনে কয় টাকা দিবেন সেই জিনিসগুলো কিন্তু খুব সহজে এখানে তারা বলে দিছে। আপনি ব্যাংকের মাধ্যমে পাসপোর্টের ফি দিতে পারেন, বিকাশ, নগদ, রকেটে দিতে পারেন, আর সোনালী ব্যাংক যেটাকে আমরা বলি জাতীয় ব্যাংক, এই ব্যাংকে দিতে পারেন, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইবিএল, সিটি, ইউসিবি, অর্থাৎ দেশের প্রথম সারির যেই ব্যাংকগুলা বেসরকারি সেগুলোতেও দিতে পারেন, বিকাশ, নগদ, রকেটেও দিতে পারেন, উপায়, সব কিছুতে আপনারা দিতে পারতেন। ওকে, আচ্ছা, তো পাসপোর্ট মূলত পেতে আপনার কতদিন সময় লাগতে পারে, এই জিনিসগুলো আসলে কীরকম হয়। আপনি আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি অনলাইনে পাসপোর্টের পেমেন্টটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেই কাগজটা অর্থাৎ পেমেন্টের স্লিপটার কিন্তু পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে না। ওকে, এটা অটোমেটিক আপনার পাসপোর্টের ফর্মের মধ্যে লেখা হয়ে যাবে
পেইড মানে আপনি টাকা পেমেন্ট করে ফেলেছেন অনলাইনের মাধ্যমে এবং কোন সিস্টেমে, বিকাশ, নগদ, রকেট নাকি ব্যাংকের মাধ্যমে করেন সেটা সুন্দর করে বলে দেওয়া থাকবে। ওকে, ভয়ের কোনো কারণ নাই। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে গিয়ে লাইনে দাঁড়িয়ে দেন সোনালী ব্যাংকে, তাহলে কিন্তু সেই স্লিপটা আপনার ওই আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এখন মূলত মানুষ এগুলা করে না, এখন মানুষ ব্যাংকের মাধ্যমে দিয়ে ফেলে অটোমেটিক, মানে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। আর যাই হোক, পরের ব্যাপারটা হচ্ছে পাসপোর্ট 3 ধরনের, একটা হচ্ছে রেগুলার, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস। রেগুলারটা হচ্ছে সচরাচর আমজনতারা যেইভাবে করে ওইটা রেগুলার, অর্থাৎ 15 থেকে 21 দিনের ভিতরে আপনার এই পাসপোর্টটা হাতে চলে আসবে, উইথিন বলা যেতে পারে 25 দিন আর কি। আর 7 থেকে 10 দিনের ভিতরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, এটা হচ্ছে এক্সপ্রেস। আর আপনি সুপার ডেলিভারি পাবেন 2 দিনের ভিতরে, এটাকে বলে সুপার এক্সপ্রেস ডেলিভারি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আরও কিছু আছে, ওইগুলো নিয়ে আলোচনা না করলাম। এগুলো হচ্ছে কূটনৈতিক মানে সরকারি পাসপোর্ট, যেগুলো 2 ধরনের, এনওসি আর একটা হচ্ছে রিটায়ারমেন্ট ডক্স, PRL আর কি। এক্সপ্রেস ফেসিলিটি উইথ রেগুলার ফিস, সুপার এক্সপ্রেস ফেসিলিটিস উইথ এক্সপ্রেস ফিস। আচ্ছা, এগুলো পরে আলোচনা করব। আর পাসপোর্টে অবশ্যই ব্যাট 15% থাকে, সরকারি ব্যাটই হচ্ছে 15%। আপনি যে কোনো ক্ষেত্রে পেমেন্ট করতে যাবেন অনলাইনে, 15% আপনাকে ব্যাট দিতেই হবে, এইটা হচ্ছে মূল কথা। তো 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদি পাসপোর্ট যদি আপনি করেন তিন ধাপে, মানে রেগুলার করবেন, এক্সপ্রেস নাকি সুপার এক্সপ্রেস, তাহলে ওইটা ওইভাবে, ঠিক আছে। আচ্ছা, আর আপনি যদি 48 পৃষ্ঠার 10 বছরে করেন তাহলে আপনার হচ্ছে এইটা। ওকে, 5,750 টাকা অনলাইন আপনার থেকে নিবে। 64 পৃষ্ঠা হলে আপনার হয়ে যেত। আর আমি করেছিলাম 10 বছরে 64 পৃষ্ঠা 8,050 টাকা দিয়ে, এইভাবে করতে পারেন মিশন। ওকে, আর আপনি ডলারের রেটে যদি চিন্তা করেন তাহলে ডলার রেটগুলো এখানে দেখে নেবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা পাসপোর্ট আবেদন করব। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা আবেদন করব। তো অ্যাপ্লাই অনলাইনে আবেদন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, ভয়ের কোনো কারণ নাই। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে প্রথমে কি বলেছে দেখেন, বলেছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন? ইয়েস। তারপরে আপনার ডিস্ট্রিক্ট দেন, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন? আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ। তারপর হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, আপনি যেই থানায় আছেন সেই থানার পুলিশ মানে থানার নাম দেন। আচ্ছা, এই ব্যাপারটা হইল এখানে বলছে আপনার এই যে নরসিংদী, এর মানে হচ্ছে বর্তমানে নারায়ণগঞ্জের ওই যে 5ই আগস্টের পর যে আন্দোলন হয়েছে, আন্দোলনে অনেক কিছু ভাঙচুর হয়েছে, দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে না, তখন সেই পাসপোর্ট অফিসগুলো তাদের চলমান কার্যক্রমগুলি স্থগিত রেখে তারা কাছাকাছি যে জেলা আছে সেই জেলায় পাসপোর্টগুলো তারা ওইখানে পাঠায় দিছে। এইটাই বলছে আপনার পাসপোর্টটা নিয়ে জমা দিবে, অর্থাৎ আপনি আবেদন করবেন নারায়ণগঞ্জ জেলাতেই, কিন্তু আপনার কাগজপত্র সব ওইখান থেকে, অর্থাৎ আপনি জমা দিবেন ওখানে গিয়ে, ফিঙ্গার দিবেন নরসিংদী থেকে, নরসিংদীর যে পাসপোর্ট অফিস ওইটা, ঠিক আছে। এইটাই জাস্ট বলা, ভয়ের কোনো কারণ নাই। আর আপনারা যারা বিভিন্ন বিভাগের আছেন, অনেক দূরে আছেন, আপনাদের জেলা এবং কি বলে থানা সিলেক্ট করার পর যদি আশেপাশের জেলার কোনো নাম আসে ওখানে গিয়ে জমা দিতে হবে, এটা হচ্ছে মাস্ট বি। দেন কন্টিনিউ দিবেন, দেন এখানে আপনি আপনার ইমেইল নাম্বারটা দিবেন। ওকে, আপনি এখানে আপনার ইমেল নাম্বারটা দিবেন, দেন হিউম্যানের রাইট দিবেন, কন্টিনিউ দিবেন। যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এটা সামনে যাবে না, আর যদি না থাকে তাহলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার অবস্থা। তো এই যে পাসপোর্ট, তো তার নামেই পাসপোর্ট হচ্ছে, আমি এগুলো দিচ্ছি। এই যে একটা পাসওয়ার্ড দিই আমি আপাতত, পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতো করে দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে এইটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, কি বলে এই যে এই অংশটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, ইমেল এবং পাসওয়ার্ড, এটা মনে রাখবেন, পরবর্তীতে আপনার পাসপোর্ট চেক দেওয়ার সময় এটা কাজে লাগবে, ঠিক আছে। এই যে এখানে লগ ইন করার সময় এটা আপনার কাজে লাগবে। এখন তো আপনি রেজিস্ট্রেশন করতেছেন, তাই না? আচ্ছা, এখন হচ্ছে দেখেন পার্সোনাল ইনফরমেশন অ্যাজ পার এনআইডি
অথবা বিআরসি মানে বার্থ সার্টিফিকেট। তো আপনার এনআইডি বরাবর ফুল নেম দিতে হবে, ফুল নেম। গিভেন নেম হচ্ছে অপশনাল, আর সারনেম হচ্ছে বাধ্যতামূলক। ওই যে আমরা দেয় না রহিম খান, করিম খান, এগুলা। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনাকে অবশ্যই সারনেম দিতে হবে। তো সারনেমটা আসিফ, আসিফ। হ্যাঁ, তার নাম হচ্ছে এনআইডিতে আসিফ আছে, কিন্তু তার গিভেন নেম নাই, ওটার ডাক নাম নাই। তো ফোন নাম্বারটা কোনটা? হ্যাঁ, তার একটা ফোন নাম্বার এখানে দিতে হবে, যে ফোন নাম্বারের মাধ্যমে সে চেক দিবে এই জিনিসগুলো যে হচ্ছে তার সাথে, তাই না? আচ্ছা, তো চেক দিলে তার একটা ফোন নাম্বার আপনি দিতে পারেন। সে ফোন নাম্বারটা কীরকম হতে পারে, তার পার্সোনাল হতে পারে, অথবা সে ফোন নাম্বারটা নাও লাগতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখেন এখানে আপনি এই ফোন নাম্বারটা অলরেডি দিয়েছেন, এইটা বলেছে। সমস্যা না দেখা দিলে আপনি কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন না। তো এর জন্যে বলবো আপনি অবশ্যই সমস্যা হলে সমাধান আছে। তো আপনাকে এই নাম্বারটা একটু চেক করে দিতে হবে, যে নাম্বারটা আপনি দেন নাই আগে কখনো, অর্থাৎ পাসপোর্ট অফিসে রেজিস্ট্রেশন করেন নাই, ওই নাম্বারটা আপনি দিবেন। তাহলে নতুন একটা নাম্বার দিয়ে ক্রিয়েট দিলাম। পরের ধাপে চলে গেছে, এখানে দেখেন ইমেলে একটা ফোন নাম্বার চলে গেছে, ইমেলে, এই যে এই ইমেলে। তো জাস্ট আমি ইমেলটা চেক করব। এই ইমেলে একটা নাম্বার ই পাসপোর্ট থেকে চলে যাওয়ার পর এই লিঙ্কে জাস্ট ক্লিক করব। হ্যাঁ, এই যে ক্লিক করলে নতুনভাবে একটা অ্যাকাউন্ট এখানে চলে আসছে, সাইন ইন করব। এখন আমি সাইন ইনটা কীভাবে করব? ওই যে পাসওয়ার্ড দিয়েছিলাম মনে আছে, ওই পাসওয়ার্ডটা বরাবর লগ ইন করলাম। এখন হচ্ছে দেখেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসওয়ার্ড। হ্যাঁ, ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট, ও এটা আছে। মানে এটার সিস্টেমটা হয়েছে কি, ধরেন কারো অনেক বড় মানে সমস্যা, জটিল সমস্যা, এখন ওর তো মানে দেখা গেছে খুব দ্রুত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। তো এর জন্য এটাই বলছে রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট, এটার জন্য। বাট আমাদের এটার দরকার নাই, আমরা অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্টের জন্য ক্লিক করব। এই ট্যাবটাতে এখানে চলে আসবে, এটা বলছে অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট। অফিসিয়াল পাসপোর্ট মানে কি, এনওসি জিও মানে কি, আপনি তো সরকারি চাকরিজীবী না। সরকারি চাকরিজীবী হলে আপনার হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। এখন সরকারি চাকরিজীবী হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, এইটাও না, এইটা ওনারা কিন্তু অ্যাকচুয়ালি আপনার মানে সাধারণ মানুষের ক্যাটাগরিতে পড়ে। হইতে হবে কি সচিব, এসপি, ডিসি, হ্যাঁ, তারপর হচ্ছে এমপি, মন্ত্রী, এদেরটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। ওকে, আর সকল ক্ষেত্রে মানুষের অর্ডিনারি। তো অর্ডিনারি দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। হ্যাঁ হ্যাঁ, আই মাইসেলফ, হ্যাঁ, মানে আমার জন্য আমি দিচ্ছি মাইসেলফ, আমার জন্য আমি দিচ্ছি। এই জন্য মাই সেলফে দেওয়ার কারণে এই যে কিছু আগে যে আমি ফিল আপ করছিলাম অ্যাকাউন্টটা তৈরি করার সময়, সেগুলো চলে আসছে। জেন্ডার মেল। ওকে, আচ্ছা, আমার প্রফেশন কি দেব? আধার দেব। আধার কেন দিব একটু বলি। এমপ্লয়মেন্ট যদি দেই, আনএমপ্লয়েড মানে কোনো কাজ করছি না এখন আপাতত, বা জবও করছি না, এরকম। আবার অনেকে আধার দিতে পারে, আধার দেন, সমস্যা নাই। কিন্তু স্টুডেন্ট যদি আপনি দেন, এখানে অবশ্যই আপনার স্টুডেন্টের আইডি কার্ড অথবা আপনার সার্টিফিকেট সাথে অ্যাটাচমেন্ট করে দিতে হবে। এখন আপনার সার্টিফিকেটে বানান ভুল যদি থাকে, অথবা আইডি কার্ড বলতে স্কুল কলেজের আইডি কার্ডে যদি বানান ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট না দেওয়াটাই ভালো, ঠিক আছে? আচ্ছা, তো সিলেক্ট প্রফেশন, আনএমপ্লয়েড দিয়েছি, মানে বাদাইমা, কাজ করে না, এরকম আর কি। দেন আপনি সিলেক্ট রিজিয়ন, মানে আপনি কোথায় থাকেন এটা দিবেন। সরি, এটা রিজিয়ন না, রিলিজিয়ন, আমি ভুল বলেছিলাম। অবশ্যই ইসলাম এখানে, যেহেতু হ্যাঁ তার ধর্মটা হচ্ছে, দেখি কি দেওয়া এখানে তো আসলে ভোটার আইডি কার্ডে সব কিছু থাকে না, এই জন্য। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন বার্থ, ডেট অফ বার্থ, এটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন জেলায় সে মানে
জন্মগ্রহণ করেছে, অবশ্যই নারায়ণগঞ্জ, নাটোর না, হ্যাঁ, নারায়ণগঞ্জ। দেন হচ্ছে আপনার দিতে হবে, এইভাবে সিলেক্ট করে দিতে হবে। এটা কত? এটা হচ্ছে 5 জানুয়ারি 2023, 5 জানুয়ারি 2023 না 2003, আমি কি বলছি এগুলো। 5 জানুয়ারি 5, 2003। হ্যাঁ, বলছে ইনফরমেশন বাই বার্থ, অর্থাৎ আপনি কি সিটিজেনশিপ, কিভাবে সিটিজেনশিপ, এখানে জন্মগতভাবে। হ্যাঁ, অনেকে আছে না, তার মা বাবার বাড়ি ভারত কিন্তু সে এখানে জন্মগ্রহণ করলো, বিষয়টা এরকম। তো এইভাবে দিবেন, ঠিক আছে, বাই বার্থ হয়ে গেল। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, অর্থাৎ আপনি যা যা লিখতেছেন সব কিছু সেভ হচ্ছে পরবর্তীর জন্য। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আপনার পার্মানেন্ট ঠিকানা, এটা হচ্ছে নারায়ণগঞ্জ। ভিলেজটা আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড থেকে নিতে হবে। হ্যাঁ, এখানে ভিলেজ আছে দিগলদি, ফাউসা বাজার, আচ্ছা দিগলদি, ব্লক হচ্ছে অপশনাল, রোড সিলেক্ট, পোস্ট অফিস হচ্ছে ফাউসা বাজার নাই, এখন 2500, পোস্ট অফিস 2500 চলে আসছে। হ্যাঁ, ফাউসা বাজার নাই। আচ্ছা, তারপর হচ্ছে 1450, এটা অটো চলে আসছে। পুলিশ স্টেশন 2500, ঠিক আছে। প্রেজেন্ট অ্যাড্রেস সেম, মানে উপরটার মতো সেম। আবার অনেকের প্রেজেন্ট অ্যাড্রেস, যেমন তার গ্রামের বাড়ি শরীয়তপুর, সে ঢাকায় থাকে, তো সে তো আর শরীয়তপুর গিয়ে পাসপোর্টটা করবে না, অবশ্যই ঢাকায় পাসপোর্ট করবে। তো তার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে শরীয়তপুর দেবে, এবং সে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে টিকমার্ক না দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস সে যদি ঢাকায়, বাড্ডা বা গুলশানে থাকে সেগুলো দিবে। ওকে, এইভাবে দেওয়ার পরে সে চলে আসবে। তারপরে দেখেন রিজিওনাল পাসপোর্ট অফিস, এটা সিলেক্টেড, বাংলাদেশ মিশন থেকে আপনাকে দিবে না, এটা দিবে একদম সচিব টসিব তাদেরকে। ওকে, বাই ডিফল্ট এটা সিলেক্ট থাকে। দেন রিজিওনাল পাসপোর্ট অফিস এখন কোথায়? নরসিংদী গিয়ে জমা দিতে হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, কি বলছে, আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমাদানের জন্য পাসপোর্ট অফিসের নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে, এই যে এটা। ওকে, দেন সেভ দিলেন। তো দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, বলছে ইয়েস আই হ্যাভ অ্যান মেশিন রিডেবল পাসপোর্ট। আপনার কি পাসপোর্ট আছে? যদি আগের পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিয়ে পাসপোর্ট, এই যে আগের পাসপোর্টের এক্সপায়ার হয়ে গেলে এক্সপায়ার রিজন দিবেন, পাসপোর্টের নাম্বার দিবেন, কবে পাসপোর্ট তৈরি করেছিলেন এবং মানে এক্সপায়ার কবে হয়েছিল এইটা দিবেন যদি আপনার আগের কোনো পাসপোর্ট থাকে। আর হচ্ছে ইয়েস আই হ্যাভ, এটা কি? এটা হচ্ছে ওই যে ইলেকট্রিক্যাল পাসপোর্ট, মানে ওই যে মান্দাতা আমলের পাসপোর্ট আছে না, ওইটা, ঠিক আছে। ও না, এইটা হচ্ছে আপনার কি পাসপোর্ট, মানে আপনার ডিজিটাল পাসপোর্টটাই। আর এটা হচ্ছে এমআরপি, মানে আগেরটা, অর্থাৎ যেইটাই থাকুক আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনার যদি এমআরপি হয় সিলেক্ট করে দিবেন, এমআরপি না হলে সিলেক্ট করে দিবেন না। তো যদি আপনার কোনো পাসপোর্টই না থাকে, আপনি ফ্রেশ থাকেন, তাহলে নো দিবেন। দেন বলছে আপনি কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে? না। আর যদি থাকে ইয়েস দিবেন, ওই দেশের নাম দিবেন, ওই দেশের পাসপোর্টের নাম্বার দিবেন, এই আর কি। আর যদি না থাকে তাহলে তো নাই। তারপরে হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন, আপনার এখানে কি ন্যাশনাল আইডি, এই আইডিটা আপনার অনলাইনে থাকতে হবে। যদি থাকে তাহলে আপনার পাসপোর্টটা হবে, না থাকলে ফ্যাক কিন্তু হয় না, মনে রাখবেন। ওকে, তো আমি পাসপোর্টের নাম্বারটা দিচ্ছি এখানে, যেন পরবর্তীতে কাজে লাগাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এভাবে করি, দেখি কি হয়। আচ্ছা, তো হয়ে গেল আপাতত, সেভ দিলাম। আমি নাম্বারটা আবার মিলাই, 1518 60 85 73, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এবার হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম দিতে হবে। এখন ফাদার্স নেমে দেখেন বাবার এনআইডি কার্ডে যেভাবে নাম আছে ওইভাবেই দিবেন। হ্যাঁ, এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবেই দিবেন, কিন্তু
কথা হচ্ছে অনেকের তো বাবার এনআইডি কার্ডের নামের ভুল থাকতে পারে। এই যে এমডি ওয়াহিদ, তারপর মায়ের নামটা দেখি, হ্যাঁ রিনা বেগম, কিন্তু দেখেন মোহাম্মদ ওয়াহিদ, রিনা বেগম সব ঠিক আছে। এমডি ও ওয়াহিদ, আমি তো যেই নাম সেটা তো দাদা ভুলে গেছি, এর জন্য একটু আবার খুঁজে আসতে হবে আমার। আচ্ছা এবার পাইছি এমডি ও ওয়াহিদ, ওহিদ লিখেছে। কি বল প্রফেশন, এখন এখানে স্পষ্টভাবে প্রফেশন নাই, তো এটা দিয়ে দিতে পারি, আমি ফার্মার দিয়ে দিই, এটা ভেজাল কম। ন্যাশনাল বাংলাদেশি দিয়ে দিলাম। অবশ্যই বাবের বানানটা আবার শুদ্ধ করে দেখব, এমডি OAHID ওহিদ, ঠিক আছে। ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিই 26 98 88 14 56 53 আমি আবারও মিলাই, আপনারা মিলিয়ে নিন। ওকে ডান হয়ে গেছে, দিয়ে দিবেন। দেন হচ্ছে মায়ের নাম রিনা বেগম, দেখেন হয়ে গেল। প্রফেশন হাউসওয়াইফ, এবং অবশ্যই ওনার বানানটা দেখে নেবেন, রিনা বেগম, ঠিক আছে। ওকে ডান, সুন্দর হয়ে গেল রিনা বেগম। এখন ন্যাশনালিটি বাংলাদেশি, দেন হচ্ছে ওনার আইডি নাম্বারটা সেম পদ্ধতিতে আপনারা দিবেন 9888, তা হচ্ছে 1783 244, আবার মিলাই নিচ্ছি, তো হয়ে গেল। কিন্তু এখন আপনার লিগ্যাল গার্ডিয়ান যদি লাগে তাহলে দিবেন, না হলে নাই। আপনার ফোন নাম্বার থাকলেই হবে, লিগ্যাল গার্ডিয়ান দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা only applicable if you have legal guardians certified from Ministry of Home Affairs per government rule। ও এটা আমাদের দরকার নাই। আচ্ছা দরকার নাই, নট অ্যাপ্লিকেবল বাই ডিফল্ট দেওয়া আমরা দিব না। মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল, যারা বিবাহিত তারা তাদের বউয়ের নাম দিয়ে দিতে পারেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ আপনাকে যদি না পাওয়া যায় তাহলে কার নাম্বারটা দেবে, আপনার ভাইয়ের নাম্বারটা, হ্যাঁ। তো আপনার ভাইয়ের নাম্বারটা যদি দেওয়া হয়, তো ইমার্জেন্সি এনআইডি এমডি, আচ্ছা এমডি, এখন বাবার নামটা দিতে হচ্ছে ফাদার। কেন দিতে হচ্ছে, কারণ হ্যাঁ চলে আসছে এমডি ওহিদ, চলে আসছে ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, এবং ভিলেজ হচ্ছে ও আচ্ছা আচ্ছা, তো এখানে লিগ্যাল যেই ইমার্জেন্সি নাম্বারটা এটা দিতেই হবে। সো এর জন্য আপনাকে দিতে হতে পারে। তো এখানে ফ্রেন্ডের নাম্বারটা দিয়ে দিই, এমডি মাসুদ রানা, এটা দিয়ে দিলাম। বাংলাদেশি নারায়ণগঞ্জ ভিলেজ পুরা, এর দরকার নাই। পোস্ট অফিস 2500 দিয়ে দিলাম। পুলিশ স্টেশন 2500 দিয়ে দিলাম। ইমেল দিয়ে দিলাম
ফোন নাম্বার এইটাই থাকবে। ওকে, দেন সেভ। ওকে, এখন হচ্ছে এটা কি 5 বছরের হবে নাকি 10 বছর হবে, এটার উপর ভিত্তি করে আমরা এখন অ্যাপ্লিকেশনটা সর্বশেষ সামনে আগায় দিব। তো এখন 48 পৃষ্ঠার জন্য 10 বছর করা হবে, ঠিক আছে। তো এইটা গেল। তারপরে সেভ এবং কি বলেছে দেখেন, আবেদনটি সাবমিট দেওয়ার আগে সকল তথ্য ভালোভাবে দেখে নিন। সেভ দিলাম, দেওয়ার পরে দেখেন রেগুলার দিব। হ্যাঁ, রেগুলার দেওয়ার পর এখানে সেভ দিব। এখন এটাকে সুন্দর করে আপনি যাচাই বাছাই করবেন, আপনার ডেট অফ বার্থ সুন্দর মতো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, ফোন নাম্বার ঠিকঠাক মতো আছে কিনা। তো এইভাবে আপনি দিবেন। এই হচ্ছে অবস্থা। তো আপনি এগুলা সব যখন দিলেন, তারপর যদি মনে হয় এডিট করতে পারেন এখান থেকে, সমস্যা নাই। এই যে ডুয়েল সিটিজেন, নো, সিঙ্গেল, ঠিক আছে, ওহিদ, রিনা বেগম, তাদের আইডি নাম্বার দেওয়া, ফ্রেন্ড, হ্যাঁ, দেওয়া, এখানে হচ্ছে ফ্রেন্ডের অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এই হচ্ছে অবস্থা। 48 পৃষ্ঠা, রেগুলার, ডেলিভারি, এগুলো টিকমার্ক দিয়ে আপনি এখানে কাম টু প্রসেস এখানে চলে যাবেন। এখন যেহেতু পেমেন্ট আপনি এখন দিচ্ছেন না, পরবর্তীতে এটা আপাতত থাকবে। ওকে, তো আপনাকে পেমেন্টের ব্যাপারে কি বললো, এই পেমেন্টটা আপনি কত দিনের ভিতরে দিতে হবে আপনাকে বলি। এই পেমেন্টটা আপনি 2-3 দিনের ভিতরে পেমেন্টটা দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এভাবে আপনি যদি পেমেন্ট দিয়ে ফেলেন তাহলে আপনার এটা কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আপনি এটা নিকটবর্তী যে আপনার কি বলে পাসপোর্ট অফিস, ওখানে গিয়ে জমা দেবেন, তাহলে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনার এটা হয়ে যাবে। আমি পরের ধাপে দেখাবো কিভাবে অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারেন।